आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্য ভাষা ও সংস্কৃতির ইতিহাসের আজকের একটা সামগ্রিক আলোচনা হবে। বাঙালির ভাষা ও সংস্কৃতির ইতিহাস একাদশ শ্রেণীর পাঠ্য, যেখানে বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলা সাহিত্যের যে ধারাবাহিক ইতিহাস তা নিয়ে আলোচনা করা হয়েছে বাংলা ভাষার ইতিহাস। এই বাংলা ভাষার ইতিহাস নিয়ে আলোচনা করার প্রসঙ্গে এসেছে বিশ্বের ভাষার ইতিহাস। যদিও এই বিশ্বের ভাষার ইতিহাসটা খুব যে বিস্তৃত করে আলোচনা করা হয়েছে তা নয়, একটা সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে এবং সারা বিশ্বে যে সমস্ত ভাষাগুলো রয়েছে সেই সমস্ত ভাষার যে মূল উৎস, যাকে বলা হয় ভাষা পরিবার বা ভাষা বংশ, তা নিয়ে আলোচনা করা হয়েছে সংক্ষেপে। আর বাঙালির নৃতাত্ত্বিক যে আলোচনা রয়েছে, যার সঙ্গে একটা ভাষারও কিন্তু একটা ওতপ্রোত যোগ বা সম্পর্ক রয়েছে। আর এখানে প্রবাদ প্রবচন আছে, মানে লৌকিক সাহিত্যের অংশ। প্রবাদ প্রবচন, ধাঁধা, ছড়া এগুলো রয়েছে। তো এই আলোচনার মধ্যে গত বছর এই কোভিড পরিস্থিতির কারণে সিলেবাস থেকে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে, কিন্তু এই বছর ওই সমস্ত অধ্যায়গুলো বাদ থাকবে কি না এখনও পর্যন্ত আমরা নিশ্চিত নই। যাই হোক, আপাতত যেগুলো বাদ ছিল সেগুলোকে বাদ রেখে যেগুলো সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল সেগুলোই আজকের আলোচনা হবে। যদিও সাহিত্য সংস্কৃতির ইতিহাস মানে বুঝতে পারছো একটা বিরাট, একটা ভাস্ট সিলেবাস, বিরাট বড় একটা জায়গা এখানে, যেটা কখনোই একদিনে আলোচনা করা সম্ভব নয়। এটাকে আমাদের ধাপে ধাপে আলোচনা করতে হবে। তবে আজকের যে আলোচনাটা করব সেই আলোচনাটা সাহিত্য এবং সংস্কৃতি সম্পর্কে জানার জন্য একটা প্রাথমিক আলোচনা। এই প্রাথমিক আলোচনাটা যদি আমরা না জানি তাহলে পরবর্তীতে যে ধারাবাহিকভাবে একের পর এক অধ্যায়গুলো আলোচনা হবে সেগুলো বুঝতে একটু অসুবিধা হতে পারে। যাই হোক, তো ভাষা সংস্কৃতি নিয়ে আলোচনা করছি। এই ভাষা সংস্কৃতি নিয়ে আলোচনা করতে গিয়ে আগেই আমাদের জানা উচিত, যেটা আমাদের জানা আছে প্রত্যেকে, সেটা হচ্ছে এই যে আজকের বর্তমানে সারা পৃথিবী জুড়ে যত ভাষা রয়েছে তার সংখ্যা তো বিপুল। কিছু আছে প্রধান বা মুখ্য, যেগুলো অত্যন্ত সক্রিয় ভাষা, শক্তিশালী ভাষা, যেগুলোতে রীতিমতো সাহিত্য চর্চা হচ্ছে, যার সাহিত্যিক রূপ আছে, মানে লেখ্য রূপ আছে, যেগুলো সারা পৃথিবীতে রীতিমতো দাপটের সঙ্গে এক অর্থে রাজ করছে। কিন্তু এই ভাষাগুলো, এই মুখ্য বা প্রধান ভাষাগুলো ছাড়াও আরও কিছু শাখা এবং উপশাখা আছে এই ভাষাগুলোর। কিছু আছে আঞ্চলিক ভাষা আছে, মানে অনেক ভাষা আছে যেগুলো হচ্ছে গৌণ, অত্যন্ত গৌণ, এক একটা নির্দিষ্ট অঞ্চলের, সেই সমস্ত অঞ্চলের ওইখানকার গোষ্ঠীর মানুষেরা কথা বলে। তো সেই সমস্ত ভাষার মধ্যে আবার অনেক ভাষার লেখ্য রূপ নেই। অনেক ভাষার যে সাহিত্যের অর্থাৎ লিখিত রূপ, যাকে বলা হয় ব্যাকরণগত রূপ, সেই ব্যাকরণগত রূপ কিন্তু নাই, শুধুমাত্র মুখের ভাষা হিসেবে এখনও পর্যন্ত প্রচলিত রয়েছে। যদিও আমরা জানি যে মুখের ভাষা যেটা হচ্ছে কথ্য ভাষা, সেটা কিন্তু খুব দ্রুত পরিবর্তিত হয়, তাড়াতাড়ি তার ভাঙন ধরে, তাও কিন্তু এরকম অনেক কথ্য ভাষা টিকে রয়েছে। যাই হোক, তো মুখ্য বা প্রধান ভাষা এবং তার যে উপভাষা, তার যে শাখা ভাষা, তার যে আঞ্চলিক রূপগুলো, সেইগুলো নিয়ে সারা পৃথিবীতে প্রায় ভাষার সংখ্যা 5000-এর মতো, বা ভাষাবিজ্ঞানীদের মতে 5000-এর কিছু ঊর্ধ্বে। তো যাই হোক, আমরা মোটামুটি 5000-এর মতো বলতে পারি। তাহলে সারা পৃথিবীতে এই যে এত বিপুল সংখ্যক ভাষা, এই ভাষার উৎস একদিনে হয়নি। এই ভাষাগুলোর উদ্ভব
একদিনে হয়নি এবং খুব তাড়াতাড়ি সম্প্রতি যে হয়েছে তা কিন্তু নয়। তাহলে বহু কাল আগে, বহু পূর্বে, বহু যুগ আগে, কয়েক শতাব্দী আগে, হয়তো কয়েকশো শতাব্দী আগে তো যে ভাষাগুলোর উদ্ভব হয়েছিল সেই ভাষাগুলো কোথা থেকে উদ্ভব হয়েছিল, সেই ভাষাগুলো মূল যে উৎস, সেই মূল উৎসগুলো আসলে কি। তো এই ইতিহাস নিয়ে আলোচনা করতে গিয়ে একটা সিদ্ধান্তে আসা হয়েছে, তবুও কিন্তু বিতর্কিত, অনেক জায়গায় অনেক রকমের এখনও ধোঁয়াশা থেকে গেছে। তাও সারা পৃথিবীতে যত ভাষা আছে তার যে মূল উৎস, তার যে আদি উৎস, সেই আদি উৎস বিচার করলে দেখা যায় প্রায় 10টি ভাষা বংশ বা ভাষা পরিবার আছে। মানে ভাষাগুলোর মূল যে পরিবার, মূল যে উৎস, তাকে বলা হচ্ছে ভাষা বংশ বা ভাষা পরিবার। তাহলে মোট ভাষা বংশ বা ভাষা যে পরিবার, তার সংখ্যা কতগুলো বললাম? 10টি। 12টি আছে। 12টি নেই, যে তোমাদের সাহিত্যের ইতিহাসের বইতে দেখবে 10টি রয়েছে। কোনো কোনো বইতে 12টি উল্লেখ করা আছে, কিন্তু এখন যে সমস্ত বইগুলো, সাহিত্যের ইতিহাসের যে সমস্ত বইগুলো দেখবে, যেগুলো 11 সিলেবাসে আছে, সেখানে কিন্তু 10টির উল্লেখ করা আছে। তবে আমরা যেগুলো অনার্স লেভেলে পড়ে এসেছি, অনার্স লেভেলে বা এমএতে, সেখানে কিন্তু আবার 12টি, মানে 10টি ছাড়াও অতিরিক্ত 2টি এই হিসাবেও কিন্তু ওখানে ধরা আছে। কিন্তু আমাদের সাহিত্যের ইতিহাস, ভাষার ইতিহাসের বইটাতে, মানে বাঙালির শিল্প, সাহিত্যে, সংস্কৃতির ইতিহাসের যে বই, সেখানে 10টি রয়েছে। এই 10টি ভাষা বংশ বা ভাষা পরিবার, এই 10টি ভাষা বংশ বা ভাষা পরিবারের মধ্যে আমাদের ভারতবর্ষে কয়টি ভাষা বংশ বা ভাষা পরিবার আছে? কয়টি আছে? এর আগে তো আলোচনাটা শুনেছো তোমরা, বলো কয়টি আছে? 4টি। এই 4টি ভাষা বংশ বা ভাষা পরিবারের মধ্যে প্রধান কোনটি? নামগুলো কি মনে আছে? বলো। ঠিক আছে, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ভাষা পরিবার, অস্ট্রিক ভাষা বংশ বা ভাষা পরিবার, দ্রাবিড় ভাষা বংশ বা ভাষা পরিবার, আর ভোট চীনীয় ভাষা বংশ বা ভাষা পরিবার। এই 4টি ভাষা বংশ বা ভাষা পরিবার, এগুলো ভাষা বংশ বা ভাষা পরিবার যার সংখ্যা কম হয়। এই পরিবার বা বংশ থেকে ভাষাগুলোর উদ্ভব ঘটে। তাহলে পরিবার বা বংশের সংখ্যা কম হবে আর ভাষার সংখ্যা অনেক বেশি হবে, তাই তো? তো এই যে 4টে ভাষা পরিবার বা ভাষা বংশ, আমাদের ভারতবর্ষে যত ভাষা আছে সেই সমস্ত ভাষার মূল উৎস এই 4টে ভাষা বংশ বা ভাষা পরিবার। এদের মধ্যে ভারতবর্ষে যে সমস্ত প্রধান ভাষাগুলো রয়েছে, রীতিমতো সক্রিয়, মুখ্য বা অত্যন্ত সক্রিয়, যেগুলোর সাহিত্যের রূপ রয়েছে, লেখ্য রূপ রয়েছে, যেগুলো রীতিমতো দাপটের সঙ্গে এখন পর্যন্ত প্রচলিত, যেগুলোতে আমরা কথা বলি। তাহলে এই সমস্ত ভাষা, মানে সক্রিয়, অত্যন্ত সক্রিয় যে ভাষা, সেই ভাষার যে পরিবার বা ভাষা বংশ, বলো এর মধ্যে প্রধান কোনটা? 4টের মধ্যে কি মনে হয়? ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ভাষা পরিবার। হ্যাঁ, ক্লাস 9-এ আমাদের নব সৃষ্টি যে অধ্যায় ছিল, প্রবন্ধ ছিল, সেখানে ভাষা নিয়ে আলোচনা হয়েছে। সেই ভাষা নিয়ে আলোচনা করার প্রসঙ্গে সেখানেও আমি আলোচনা করেছিলাম যে আমাদের বাংলা ভাষা এই যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা পরিবার, এখান থেকে উদ্ভূত হয়েছে বা এখান থেকে সৃষ্টি হয়েছে। তাহলে শুধু ভারতবর্ষে যত ভাষা আছে সেই ভাষাগুলোর মধ্যে যেগুলো প্রধান ভাষা, তার উৎস যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা পরিবার তা নয়। সারা বিশ্বে, সারা পৃথিবীতে যে ভাষাগুলো রীতিমতো এখনও পর্যন্ত রাজ করছে, ভাষা যে শাসন করছে, যাতে প্রচুর মানুষ কথা বলে, বহু মানুষ কথা বলে, বহু গ্রন্থ লেখা রয়েছে এবং বহু ভাষা যেগুলো খুব প্রাচীন ভাষা, ঐতিহ্যবহ বা ঐতিহ্যশালী ভাষা, যেগুলো আড়ম্বরপূর্ণ ভাষা, যেগুলোর গৌরব বা মর্যাদা বহু প্রাচীনকাল থেকে বজায় রয়েছে, সেই সমস্ত ভাষা বা ভাষার
যে মূল উৎস বা মূল ভাষা বংশ বা পরিবার কোনটা, কি মনে হয়? স্যার ইন্দো ইউরোপীয়। ওটাও ইন্দো ইউরোপীয়। তাই যদি বলা হয় যে পৃথিবীর ভাষা বংশ বা ভাষা পরিবারগুলোর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ভাষা বংশ বা ভাষা পরিবার কোনটি, না ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা পরিবার হবে। তো এখানে আমি একটা কথা বলে রাখি যেটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা পরিবার থেকে আমাদের যে বাংলা ভাষা, এই বাংলা ভাষার কিন্তু উদ্ভব হয়েছে। এছাড়া আরও প্রচুর ভাষার উদ্ভব হয়েছে, কিন্তু আমাদের বাংলা ভাষার যে ভাষা বংশ বা পরিবার সেটা কিন্তু ইন্দো ইউরোপীয়। যেহেতু বাংলা ভাষার মূল উৎস আমাদের পরীক্ষার জন্য মানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় বা ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ভাষা পরিবার। তাহলে এই 4টে ভাষা বংশ বা ভাষা পরিবার ছাড়াও বাকি থাকলো আরও 6টা ভাষা বংশ বা ভাষা পরিবার। এই 6টা ভাষা বংশ বা ভাষা পরিবার কি কি, নামগুলো আগে আমি আলোচনা করে দিয়েছি, আগে অডিওতে ভিডিওতেও আলোচনা করা হয়ে গেছে। এই নামগুলোকে আস্তে আস্তে তোমাদেরকে মুখস্থ করতেই হবে, নামগুলো তো মুখস্থ রাখতেই হবে যে ওই 10টি ভাষা বংশ বা ভাষা পরিবারের নামগুলো কি কি। তাহলে 10টি ভাষা বংশের মধ্যে 4টে হলো, আর যে 6টা তার মধ্যে একটা আছে সেমীয় হামীয় ভাষা বংশ, তারপরে আছে বান্টু ভাষা বংশ, বান্টু পরে আসছি, এরা কোথাকার অধিবাসী, কোথাকার ভাষা বংশ বা ভাষা পরিবার, মানে কোথাকার মানুষ এই ভাষা বংশ। হ্যাঁ, নামগুলো পরে আমি আবার তোমাদের কাছে লিখে পাঠিয়ে দেব, এমনিতেই বইতে আছে, এই বই থেকে নামগুলো তোমাদের মুখস্থ করতে হবে, কারণ এমনি বললে বানানগুলো হয়তো তোমাদের এখন মনে থাকবে না। আমি এমনি আরেকবার বলে যাচ্ছি, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ভাষা পরিবার, অস্ট্রিক ভাষা বংশ বা ভাষা পরিবার, দ্রাবিড় ভাষা বংশ বা ভাষা পরিবার, ভোট চীনীয় ভাষা বংশ বা ভাষা পরিবার, সেমীয় হামীয় ভাষা বংশ বা ভাষা পরিবার, সেমীয় হামীয়, বান্টু ভাষা বংশ বা ভাষা পরিবার, বান্টু শোনা যাচ্ছে উচ্চারণ নামটা? বান্টু স্যার ল্যাটিন আমেরিকান না? না, ল্যাটিন আমেরিকার না, বান্টুরা হচ্ছে আফ্রিকার, দক্ষিণ আফ্রিকার। বান্টু উপজাতি আছে, এই তো খাটো করে নাটা করে। স্যার পড়েছিলাম স্যার ভূগোলে। হ্যাঁ, এটা হচ্ছে এই চাঁদের পাহাড় আছে না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, চাঁদের পাহাড়েও বান্টু উপজাতিদের কথা আছে। হ্যাঁ স্যার পড়েছিলাম। তো তারপরে আছে ফিন্ন উগ্রীয় ভাষা বংশ বা ভাষা পরিবার, ফিন্ন উগ্রীয় ফিনল্যান্ডের অঞ্চলে, ফিন্ন উগ্রীয় ভাষা বংশ বা ভাষা পরিবার। তারপরে আছে তুর্ক মঙ্গল মাঞ্চু, তুর্কিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান এই সমস্ত অঞ্চলের তুর্ক মঙ্গল মাঞ্চু বা আলতাইক ভাষা বংশ বা ভাষা পরিবার, আলতাইক। এই নামগুলোর যে বানান, সেই বানানগুলো বই দেখে দেখে তোমাদের একটু মুখস্থ করতে হবে। ককেশীয় ভাষা বংশ বা ভাষা পরিবার, ককেশীয় ভাষা বংশ বা ভাষা পরিবার। গ্রিস গ্রিস ককেশীয় ভাষা বংশ হচ্ছে ওই জর্জিয়া, জর্জিয়া, ককেশাস অঞ্চল। জর্জিয়া, ককেশাস। তারপরে আছে ককেশীয় ভাষা বংশ বললাম, জর্জিয়া অঞ্চলের। তারপরে আছে ওই আমেরিকার আদিম ভাষা পরিবার বা ভাষা গোষ্ঠী। আমেরিকার মানে ইউরোপিয়ানরা আমেরিকাতে যাওয়ার আগে, উপনিবেশ গড়ে তোলার আগে ওখানে তো কিছু অধিবাসী ছিলই, যারা হচ্ছে রেড ইন্ডিয়ান গোষ্ঠীভুক্ত। তো তাদের যে ভাষা বংশ বা ভাষা পরিবার সেটা হচ্ছে আমেরিকার আদিম ভাষা বংশ বা ভাষা পরিবার। তো আমি কতগুলো বললাম, আমি বারবার বললাম কিন্তু সংখ্যাটা হিসেব করিনি। 10টা আলোচনা মানে 10টার নাম বললাম নাকি বাদ গেল? না স্যার 10টাই হয়েছে। তো এই যে 10টা ভাষা বংশ বা ভাষা পরিবার, এগুলো ছাড়াও যদি তোমাদের বইতে আরও অতিরিক্ত 2টো ভাষা পরিবার বা ভাষা বংশ থাকে সেগুলো একটু দেখে নিও। যেমন আছে দুটো। হ্যাঁ, যেমন ধরো মনে হচ্ছে এশিয়ার
ওই উত্তর পূর্ব অংশের একটা এই সমস্ত অঞ্চলের একটা ভাষা বংশ বা ভাষা পরিবার আছে। প্রাচীন এশীয় ভাষা বংশ যেটা বলা আছে। হ্যাঁ, প্রাচীন এশীয়, যেটা হচ্ছে মূলত হচ্ছে এশিয়ার উত্তর পূর্ব অংশের এই ভাষা পরিবার বা ভাষা বংশ। আর একটা এস্কিমো। হ্যাঁ, এস্কিমো ভাষা বংশ বা ভাষা পরিবার। এই এস্কিমোরা তো তোমরা জানোই, ভূগোলে আছে এস্কিমোদের কথা। তো এই যে 12টা ভাষা বংশ বা ভাষা পরিবার, তাদের মধ্যে প্রধান তো 10টা, এছাড়াও অতিরিক্ত 2টি। তো 12টা যেহেতু আছে, 12টাও লিখতে পারো। আর এটা খুব একটা ইম্পর্টেন্ট সেটা নয় যে সারা বিশ্বের যে ভাষা বংশ বা ভাষা পরিবারগুলো সম্পর্কে সবিস্তারে আলোচনা করো, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। তবে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যেহেতু আমরা ভারতীয়, তাই আমাদের ভারতবর্ষের ভাষা বংশ বা ভাষা পরিবারগুলো নিয়ে আলোচনা করতে দিতে পারে, এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা বেশি ইম্পর্টেন্ট। তার মানে 4টে ভাষা বংশ বা ভাষা পরিবার সম্পর্কে একটু সবিস্তারে তোমরা আলোচনা দেখে রাখবে। তাহলে সারা পৃথিবীতে এই যে 12টা ভাষা বংশ বা ভাষা পরিবার, এই ভাষা বংশ বা ভাষা পরিবার থেকে আমাদের আজকের প্রায় 5000-এর মতো ভাষার উদ্ভব ঘটেছে। একদিনে হয়েছে কি না, 2-1টা বছরের মধ্যে হয়ে গেছে, 200-100 বছরের মধ্যেও হয়নি। স্যার কয়েক হাজার বছর ধরে হয়েছে। একদম একদম। এবং খুব দ্রুত যে পরিবর্তন হয় তাও নয়, ভাষার পরিবর্তন যে প্রচণ্ড গতিতে হবে তাও নয়, শতাব্দীর পর শতাব্দী ধীরে ধীরে পরিবর্তনটা হয়। আর এই পরিবর্তনের কারণে তোমাদের ক্লাস 9-এ ধ্বনি পরিবর্তনের চ্যাপ্টার ছিল না, ধ্বনি পরিবর্তন। ওই ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করার সময়ও আলোচনা করেছিলাম যে ধ্বনির কীভাবে পরিবর্তন হয়, ধ্বনি পরিবর্তনের পেছনে কতগুলো কারণ আছে। তার মধ্যে মূল যে কারণ সেটা হচ্ছে একটা ভাষাগোষ্ঠীর উচ্চারণের প্রভাব, ভাষার প্রভাব বা উচ্চারণের প্রভাব যখন আরেকটা ভাষাগোষ্ঠীর উপরে এসে পড়ে, যে ভাষাগোষ্ঠীটা সংখ্যা লঘিষ্ঠ, সংখ্যায় কম, তাদের উচ্চারণে পরিবর্তন তাড়াতাড়ি হয়। সংখ্যাগরিষ্ঠ ভাষাগোষ্ঠীর উচ্চারণের প্রভাব সংখ্যালঘিষ্ঠ ভাষাগোষ্ঠীর উপরে যখন পড়ে, তাদের ভাষার যে ধ্বনিগত উচ্চারণ সেটার পরিবর্তন তাড়াতাড়ি হয়, ভাঙন তাড়াতাড়ি হয়। আবার ভাঙন এই কারণেও তাড়াতাড়ি হতে পারে যদি ওই ভাষা গোষ্ঠীর যে ভাষাটা তারা বলছে, উচ্চারণ করছে, তার কোনো লিখিত রূপ বা তার কোনো সাহিত্যিক রূপ না থাকে। যদি ওর সাহিত্যিক রূপ না থাকে তাহলে কি থাকবে না, তার যে ব্যাকরণগত রূপ, যে একটা নিয়ম শৃঙ্খলায় বেঁধে রাখার জন্য যে ব্যাকরণগত বিধিবিধান, সেগুলো যদি না থাকে, স্বাভাবিকভাবে কী হবে, যে যেমন খুশি পারে উচ্চারণ করতে থাকবে। তো ফলে ভাঙনটা খুব তাড়াতাড়ি হবে। তাই আগেকার দিনে, মানে এটা কয়েক শতাব্দী আগের কথা যদি আমরা বলি, তখন আজকের মতো ভাষার এত লিখিত রূপ ছিল না, এত সাহিত্যিক রূপ ছিল না, ব্যাকরণ ছিল না। আর না থাকার কারণে কী হয়েছে, ভাষা দ্রুত ভেঙেছে, দ্রুত পরিবর্তিত হয়েছে। এবং তার জন্য মূল ভাষা থেকে অনেকগুলো ভাষার উৎপন্ন হয়েছে বা উদ্ভব হয়েছে। মূল ভাষা থেকে অনেকগুলো ভাষার উদ্ভব হয়েছে। আর এখন কিন্তু ভাষার যে উদ্ভবটা, ভাষার যে নতুন যে উদ্ভব বা ভাষার যে ভাঙন, ভাষার যে পরিবর্তন, তারপরে আরেকটা নতুন ভাষার সৃষ্টি, সংখ্যাটা কিন্তু কম হচ্ছে। কম হওয়াটাই স্বাভাবিক, কারণ লেখ্যরূপ, বেশিরভাগ ভাষার লেখ্যরূপ বা সাহিত্যিক রূপ রয়েছে, ব্যাকরণগত রূপ রয়েছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে, বোঝা গেল? মানে যদিও ভাষা নিয়ে আলোচনা এখানে একটু নিরস বলে মনে হবে যে ভাষা নিয়ে আলোচনা, এখানে না আছে কোনো রোমান্টিক কোনো বিষয় নিয়ে আলোচনা, না আছে কোনো জীবনের কোনো গল্প, মনে রাখার মতো, মনকে ছুঁয়ে যাওয়ার মতো কোনো কাহিনীর ব্যাখ্যা নেই, শুধু ভাষা 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 নিয়ে আলোচনা করে যাচ্ছে। তো একটু বোরিং হতে পারো তোমরা, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ভাষার এই অধ্যায়টা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তার কারণ ভাষা সম্পর্কে যদি একটু ধারণা না থাকে, তাহলে পরবর্তীতে যে যাই নিয়ে পড়ো না কেন, তার ভাষার একটা যে প্রাথমিক ধারণা, ভাষা নিয়ে যে প্রাথমিক ধারণা, তার যে বিবর্তনের একটা সংক্ষিপ্ত ইতিহাস আছে, দীর্ঘ ইতিহাস রয়েছে, কিন্তু তার একটা সংক্ষিপ্ত ইতিহাসের একটা ধারণা, একটা আইডিয়া যদি না থাকে,
পরবর্তীতে কিন্তু যে কোনো বিষয় নিয়ে পড়ো না কেন ঘুরে ফিরে কিন্তু ভাষা আসবেই আসবে। সে তুমি বাংলার মানে বাংলা মাধ্যমের যে কোনো বিষয় নিয়ে পড়ো কিংবা ইংলিশ মিডিয়ামের মানে ইংরেজি মাধ্যমে যে কোনো বিষয় নিয়ে পড়ো, তো ভাষা তো ঘুরে ফিরে আসবেই। আর ভাষা ঘুরে ফিরে এলে তার ইতিহাস জানতে হবে, আর ভাষার সঙ্গে পুরো ইতিহাসটাও জুড়ে আছে। তো যাই হোক, তাহলে আমাদের ভাষার এই যে ভাঙন বা পরিবর্তন বা রূপান্তর দীর্ঘ কয়েক শতাব্দী জুড়ে হয়েছে, হাজার হাজার বছর ধরে হয়েছে, এবং এই পরিবর্তন বা ভাঙনের পেছনে অনেক কারণ কাজ করছে। সেই কারণগুলো আমরা পরে আরও আলোচনা করছি। তো প্রায় 5000 খ্রিস্টপূর্বাব্দের দিকে 5000 খ্রিস্টপূর্বাব্দের দিকে কথা বলা হচ্ছে। এই যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ভাষা পরিবার, তাদের যে মূল জাতি, সেই মূল জাতির যে ভাষা ছিল, যেরকম ছিল উচ্চারণগত রূপ, সেই মূল জাতি তারা কিন্তু প্রায় 5000 খ্রিস্টপূর্বাব্দের দিকে বসবাস করত নিজেদের মধ্যে। তারা নিজেদের মৌখিক বা কথ্য ভাষায় কথা বলত, এবং সেটা কোথায় না উরাল পর্বতের দক্ষিণ পশ্চিম অংশের বা ইউরাল পর্বতের পাদদেশ অঞ্চলে। ইউরাল বা উরাল পর্বতের নামটা শোনা? কেন মাইক বন্ধ হয়ে গেল নাকি? পর্বতের নামটা শোনা আছে তো? ইউরাল পর্বত বা উরাল পর্বত রাশিয়ায়। হ্যাঁ, যেটা দিয়ে পূর্ব রাশিয়া পশ্চিম রাশিয়া আলাদা করা আছে। আর ভূগোলে আছে এখনো পর্যন্ত রয়েছে যে বিস্তীর্ণ তৃণভূমি অঞ্চল, উরাল পর্বতের পাদদেশ অঞ্চল, স্টেপ তৃণভূমি অঞ্চল। তো এই স্টেপ তৃণভূমি অঞ্চলে আগে ওই যে যীশুখ্রিস্টের জন্মের 5000 বছর আগে যে গোষ্ঠীর মানুষ বাস করত, তারা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ভাষা গোষ্ঠীর মানুষ বসবাস করত। এবং তখন তাদের ভাষাগত যে উচ্চারণ সেটা কেমন ছিল সেই সময় কিন্তু বোঝা মুশকিল, কারণ কোনো লিখিত রূপ ছিলই না, কোনো সাহিত্যের রূপ ছিলই না, ফলে সেটা গ্রন্থে লিপিবদ্ধ করা হয়নি। তবে পরবর্তীতে ভাষার যে দীর্ঘ বিবর্তনের ধারা আলোচনা করে মোটামুটি একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওই ভাষাগোষ্ঠীর মূল যারা অধিবাসী তারা কীরকম কথা বলতে পারত, একটা আইডিয়া, একটা ধারণা করা হয়েছে। তার মধ্যে পার্থক্য তো থাকতেই পারে। যাই হোক, বসবাস করত যারা, তাদের মূল জাতি 5000 খ্রিস্টপূর্বাব্দের দিকে ওখানে নিজেদের মধ্যে কথা বলতো যে ভাষায়, সেই ভাষাটা হচ্ছে তাদের কথ্য ভাষা। কেমন রূপ ছিল সেইভাবে কিন্তু জানা যায়নি। এইবারে আরও দীর্ঘ কয়েকশো বছর অতিক্রান্ত হয়েছে। এবারে হচ্ছে যীশুখ্রিস্টের জন্মের 2500 বছর পূর্বে, মানে 2500 খ্রিস্টপূর্বাব্দের দিকে এই ভাষা গোষ্ঠীর থেকে দুটি শাখার উদ্ভব ঘটে, দুটি শাখা বিভক্ত হয়ে যায় 2500 খ্রিস্টপূর্বাব্দের দিকে। দেখো, ভাষার ইতিহাস নিয়ে আলোচনা, সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা একটু বোর্ড ওয়ার্ক করে বোঝালে খুব ভালো তোমরা বুঝতে পারবে, কিন্তু আপাতত আমার সেই উপায়টা নেই। তাই নিজের মতো করে একটু মনে মনে চোখ বন্ধ করে মনে মনে একটা ছবি এঁকে নেওয়ার চেষ্টা করবে, একটা রেখাচিত্র এঁকে নেওয়ার চেষ্টা করবে। তো আমরা এখন কোথায় বসে রয়েছি? বাড়িতে বোঝো অবস্থা। আমরা এখন ভাষা নিয়ে আলোচনা করছি, তো ওইভাবে আমরা তো চলে যাব, পৌঁছে যাব। আমরা এখন বসে রয়েছি রাশিয়ায়। হ্যাঁ, রাশিয়ার উরাল পর্বতের পাদদেশে আমরা বসে আছি। আমরা এখন গরু, মোষ, ভেড়া, চিন্তা করলেই তো স্যার
স্যার মিসাইলের কথা মনে পড়ে। গরু, মোষ, ভেড়া আমরা এগুলো চড়াচ্ছি, আমরা পশুপালন করছি, আমরা যাযাবর জাতি, তখনও পর্যন্ত কৃষিকাজ আমরা শিখিনি, তাই এক জায়গায় বসবাস করে জীবিকা নির্বাহ, জীবনযাপন সেটা তখনও পর্যন্ত সম্ভব হয়নি। এটা হচ্ছে 5000 খ্রিস্টপূর্বাব্দের দিকে, তাহলে মানুষ তখন যাযাবর। 2500 খ্রিস্টপূর্বাব্দে তখনও মানুষ যাযাবর, মানে এই অঞ্চলের মানুষ, পশুপালন এদের জীবিকা। বিশাল বড় তৃণভূমি অঞ্চল, যে তৃণভূমি অঞ্চলে দীর্ঘকাল ধরে থাকতে থাকতে খাদ্যের সংকট দেখা দিয়েছে, পশু খাদ্যের সংকট। তো কী করবে? যাযাবর এদিক থেকে ওদিকে ঘুরে বেড়াবে, বাঁচার জন্য এদিক থেকে ওদিকে যাবে। এরকম ধারণা তো আমাদের প্রত্যেকের আছে, আমরা জানি। যাই হোক, তো একটা গোষ্ঠী তারা মূল গোষ্ঠী থেকে ভেঙে বেরিয়ে চলে গেল কোন দিকে? না, ইউরোপের দিকে, ইউরোপের দিকে চলে গেল। তো তারপরে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ইউরোপের, সেখান থেকে নতুন নতুন সভ্যতার সৃষ্টি হয়েছে, উদ্ভব হয়েছে। সেখান থেকে আবার তাদের থেকে নানান ধরনের ভাষার উদ্ভব ঘটেছে। তাহলে যারা ইউরোপে ছড়িয়ে গেল, তাহলে বুঝতেই পারছো সেখানকার যে মূল ভাষাটা সেগুলো, তার মধ্যে ল্যাটিন আছে না, পরবর্তীতে ইটালিয়ান, তারপরে তো আরও কত ভাষা, জার্মান ভাষা, ফরাসি ভাষা। ল্যাটিন থেকে প্রথম ইতালীয় ভাষা এসেছে? না, আগে ল্যাটিন থেকে পরবর্তীতে ইটালিয়ানটা তো ল্যাটিনেরই কথ্যরূপ। প্রথম যে ভাষাটা সেটা ইতালীয়। আচ্ছা, আগে ল্যাটিন। আচ্ছা, আগে ল্যাটিন তো বুঝলাম। হ্যাঁ, তাহলে ল্যাটিন থেকে সর্বপ্রথমে কি ইতালীয় এসেছে? ল্যাটিন থেকে ইটালিয়ানটা এসছে, এবং ল্যাটিনের যেটা কথ্যরূপ মানে যেটা আমাদের যদি বলা হয় যে আমাদের বাংলার যে চলিত ভাষা, সেই চলিত ভাষাটা ধরে নাও ইউরোপের ইটালিয়ান, আর আমাদের বাংলার যে সাধু ভাষা সেটাকে ধরে নাও ল্যাটিন। সাধু ভাষা মানে সংস্কৃত ঘেঁষা, তো ওই রকমই ল্যাটিনটাও তাই, মানে ঐতিহ্যশালী ভাষা আমাদের সংস্কৃতির মতো। যাই হোক, তো জার্মান, ফরাসি, ইটালিয়ান, ল্যাটিন, আরও ইউরোপের যত ভাষা আছে তার বেশিরভাগ ভাষাগুলো এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ভাষা পরিবারের একটা শাখা বেরিয়ে গেছে, তাদের থেকে কিন্তু উদ্ভব ঘটেছে। তার মানে এই ভাষাগুলোর মূল উৎস বা মূল পরিবার বা বংশ, বুঝতেই পারছো কোনটা হবে? পরীক্ষায় কিন্তু হ্যাঁ, ইন্দো ইউরোপীয়। পরীক্ষায় কিন্তু এখান থেকে শর্ট কোশ্চেন আসে, আবার ব্রড কোশ্চেনও আছে। ভাষার ইতিহাস থেকে এমসিকিউর প্রশ্ন আসে, এসএকিউর প্রশ্ন আসে, আর ব্রড কোশ্চেন আসে 5 নাম্বারের। এখানে একটু বলে নিই তোমাদের জন্য, এখান থেকে 10 নাম্বারের প্রশ্ন আসে ভাষার ইতিহাস থেকে, আর সাহিত্যের সংস্কৃতির ইতিহাস যেটা, সেখান থেকে আসে 15 নাম্বারের প্রশ্ন আসে। টোটাল 25 নাম্বার। এই বইটা থেকে 25 নাম্বারের প্রশ্ন আসার কথা। তার মধ্যে ভাষার ইতিহাস থেকে, ভাষা ও সংস্কৃতির যে ইতিহাস আর কি, সেখান থেকে 10 নাম্বারের মধ্যে ধরো 2 নাম্বারের এমসিকিউ থাকলো, 3 নাম্বারের এসএকিউ থাকলো 5, আর একটা থাকে ব্রড কোশ্চেন, রচনাধর্মী প্রশ্ন, কম বেশি 150টা শব্দে লিখতে হবে, সেটাও 5-এর। তার ওদিকে সাহিত্যের ইতিহাস যেটা, সাহিত্যের ইতিহাস তার সঙ্গে যে নৃতাত্ত্বিক ইতিহাসটা আছে, নৃতত্ত্ব, তো সেখান থেকে থাকবে 15 নম্বরের মধ্যে 5টা থাকবে এমসিকিউ, এখানে এসএকিউ থাকবে না, 5টা এমসিকিউ, একটা 5 নাম্বারের বড় কোশ্চেন আর একটা 5 নাম্বারের বড় প্রশ্ন। তার মানে দুটো 5-5 10 নাম্বারের বড় প্রশ্ন, ব্রড কোশ্চেন, 150টা শব্দে লিখতে হবে। 11-এ আমাদের 3টে টাইপ আছে, 3টে টাইপ, 1 নম্বরের এমসিকিউ টাইপ, আর 1 নম্বরের এসএকিউ টাইপ, আর 5 নম্বরের ব্রড কোশ্চেন। এখানে আর অন্য কোনো টাইপ নেই। তাহলে বোঝা গেল ভাষার ইতিহাস থেকে শর্টও আসবে, ব্রডও আসবে। তাহলে আমাদের এই যে একটা বক্তৃতা ধর্মী আলোচনা, এখানে কিন্তু
পরপর পরপর মোটামুটি এদিক ওদিক করে আমি যা বলে যাচ্ছি তার ভেতর থেকে শর্ট কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তার মানে যদি বলে যে ইংরেজি ভাষার যে মূল ভাষা পরিবার বা মূল ভাষা বংশ কোনটি, কি লিখব? স্যার জার্মান, মানে জার্মানটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। আমি যদি ইংরেজির কথা বলছি, ইংলিশ, ওটাও ইন্দো ইউরোপীয়। ভাষা পরিবার বা ভাষা বংশ যেটা তো মূল, ভাষা পরিবার ভাষা বংশ তো মূল, আর মূল ভাষা বংশ বা ভাষা আর ইন্দো ইউরোপীয় তো ল্যাটিন তো ভাষা, কিন্তু আমি চাইছি কি ভাষার যে মূল উৎসটা সেটা হচ্ছে ভাষা পরিবার, ভাষা বংশ সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। কারণ ইন্দো ইউরোপীয় থেকে একটা শাখা তো বেরিয়ে গেল, কোথায় পৌঁছে গেল? ইউরোপের দিকে ছড়িয়ে গেল। ওখানকার যত ভাষা বেশিরভাগের সেই সমস্ত ভাষাগুলোর উৎস এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ভাষা পরিবারের থেকে। বোঝা গেল? এবারে 2500 খ্রিস্টপূর্বাব্দের দিকে আরেকটা শাখা ওখান থেকে বেরিয়ে চলে এলো ইরান অঞ্চলে। ইরান অঞ্চলে এসে বসবাস শুরু করলো। ইরান অঞ্চলে এসে বসবাস শুরু করলো এবং তার নাম হলো, ওই শাখাটার নাম হলো ইন্দো ইরানীয় শাখা। ইন্দো ইরানীয় শাখা। এই যে ইন্দো কথাটা বারবার বলছি না, ইন্দো, এখান থেকে কিন্তু ইন্ডিয়ার দিকে ঢুকে যাবে। ইন্দো ইরানীয়, তাহলে ইন্দো ইউরোপীয় থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দের দিকে যে ভাষাটার উদ্ভব ঘটল সেই ভাষার গোষ্ঠীর মানুষ এসে বসবাস শুরু করলো না ইরান অঞ্চলে। কি নাম হলো? ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয়। মনে থাকবে? তো এই ইন্দো ইরানীয় থেকে আবার দুটি উপশাখার উদ্ভব ঘটে। দুটি উপশাখা, ইন্দো ইরানীয় থেকে দুটি উপশাখার উদ্ভব ঘটে। একটার নাম হচ্ছে দরদীয় আর্য আর একটার নাম হচ্ছে ভারতীয় আর্য। একটা হচ্ছে দরদীয় আর্য, একটা ভারতীয় আর্য। এই দরদীয় আর্য যারা, তারা হচ্ছে চীনের পশ্চিমের দিকে চলে যায়। চীনের পশ্চিম, ওরা চলে গেল চীনের পশ্চিমের দিকে, ওইদিকে তিব্বত চীনের পশ্চিম, ওই সমস্ত মঙ্গোলিয়া ওইদিকে ছড়িয়ে টড়িয়ে গেল। তো ওদের ভাষা নিয়ে আমাদের এখন খুব বেশি মাথা ব্যথা নেই, আমাদের জানার দরকার নেই। আমরা দেখব যে ভারতীয় আর্য নাম হচ্ছে ভারতীয়। তো আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে ভারতীয়দের নিয়ে। ভারতীয় আর্য এই যে ভাষা বংশ বা ভাষা পরিবারের একটা উপশাখা, এটা ঢুকে পড়ল ভারতবর্ষে, যারা আমাদের কাছে আর্য নামে পরিচিত। আর আমরা জানি আর্যরা ভারতবর্ষে কত খ্রিস্টপূর্বাব্দের দিকে এসেছিল? প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দ। হ্যাঁ, 1500 খ্রিস্টপূর্বাব্দের দিকে প্রবেশ করেছিল। তো 1500 খ্রিস্টপূর্বাব্দের দিকে যখন ভারতবর্ষে প্রবেশ করে, তখন এই ভাষা বংশের মানে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের এই যে উপশাখাটার, এদের কিন্তু ভাষার কোনো সাহিত্যিক রূপ বা লিখিত রূপ ছিল না। বুঝতে পারছো? তাহলে এরা কথা বলতো যে ভাষায়, সেটা হচ্ছে কথ্য ভাষা। নিজেদের মুখের ভাষায় কথা বলতো, কথ্য ভাষায় কথা বলতো। তো এই যে কথ্য ভাষা, ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা ইন্দো ইরানীয়ের উপশাখা ভারতীয় আর্য। ভারতীয় আর্যরা ভারতবর্ষে যখন প্রবেশ করলো, তাদের ভাষা ছিল কথ্য ভাষা। ভাষাটার নাম কি বলো? পারবে অনেকে, কেউ কথ্য বৈদিক ভাষা। কথ্য বৈদিক ভাষা। এই যে ভাষাগুলোর নাম, এই যে উপশাখা, এই যে ভাষা, এইগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে। তো কথ্য ভাষা বৈদিক ভাষা, যাকে বলা হয় কথ্য বৈদিক ভাষা, এই কথ্য বৈদিক ভাষা তাদের নিজেদের ভাব বিনিময়ের মাধ্যম ছিল, কিন্তু কোনো লিখিত রূপ ছিল না। তাহলে এটা তো আমরা পরিষ্কার হয়ে গেলাম যে ভারতবর্ষে আর্যরা যখন প্রবেশ করে, তখন তাদের কোনো সাহিত্যের রূপ ছিল না ভাষার। তাহলে এবারে বুঝতেই পারছো, যত সময় গড়াবে ভাষার উচ্চারণের যে পরিবর্তন, মানে ধ্বনিগত পরিবর্তন, সেটা বাড়বে।
এবং বাড়ার পেছনে কারণ আরেকটা হচ্ছে যে এখানকার জনগোষ্ঠী, আর্যরা যখন প্রবেশ করলো তখন এখানকার জনগোষ্ঠী আমাদের কাছে কী নামে পরিচিত? আর্যরা আসার পরে অনার্য। যারা আর্য নয় অনার্য জাতি। তাহলে অনার্য জাতির যে ভাষা, সেই ভাষার সঙ্গে ওদের ভাষার একটা সংঘাত দেখা দিচ্ছে। সংঘাত, একটা ভাষার সঙ্গে একটা ভাষার সংঘাতে নতুন ভাষার সৃষ্টি হয়। তো আর্য এবং অনার্যদের ভাষা এবং সংস্কৃতির মিশ্রণ ধীরে ধীরে ঘটছে। এই একটা জাতির সঙ্গে আরেকটা জাতির মিশ্রণ ঘটছে, মিশছে তারা, আর তার ফলে ভাষার পরিবর্তন ঘটছে। আরও এই আর্য মানে ভারতীয় আর্যরা যত উত্তর পশ্চিম ভারত থেকে ছড়িয়ে পড়ছে, উত্তর ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত, তত তাদের এই যে বিরাট বড় এলাকার প্রসারণ ঘটছে, তত বেশি ভাষার উচ্চারণগত পার্থক্য বৃদ্ধি পাচ্ছে। কি বলো? একটা অঞ্চলের মানুষ যদি আমাদের একটা ছোট্ট জায়গার মধ্যে গণ্ডিবদ্ধ হয়ে থাকে, তাহলে নিজেদের মধ্যে কথোপকথনের সময় ভাষাগত যে উচ্চারণের মিল আমরা দেখতে পাবো, আমরা যদি ছড়িয়ে যাই, কয়েক বছর পরে আবার এক জায়গায় আসি, কথা বলি, তাহলে দেখবে কোথাও না কোথাও আমাদের মধ্যে অনেকের উচ্চারণগত পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। যাবে। এবং সেই পার্থক্যটার কারণ হচ্ছে যে জায়গায় তারা বসবাস করছে সেই জায়গার ভাষার একটা প্রভাব পড়ে গেছে। আমাদের এই সমস্ত অঞ্চলেও কিন্তু হচ্ছে, এখন তো হচ্ছেই। এখন দেখবে যেখানে বাঙালিদের সংখ্যা একটু বেশি, সেখানে কিন্তু বজায় আছে, তাও একটু বজায় আছে, ধরে রাখতে পারছি আমরা। কিন্তু যেদিকে বাঙালিরা নয়, অবাঙালিদের সংখ্যা বেশি, বাঙালিদের সংখ্যা একটু কম, দেখবে ওখানকার বাঙালিদের উচ্চারণের আস্তে আস্তে কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবং আজ থেকে, যেটা আমাদের আজকের মনে হচ্ছে না, কিন্তু আজ থেকে দেখা যাবে 100-200 বছর পরে রীতিমতো প্রভাব এতটাই বাড়বে, তখন রোধ করা কঠিন হয়ে যাবে। যদিও তার মূল রূপটা আমাদের সাহিত্যে লিপিবদ্ধ রয়েছে, তাই মূল রূপের উচ্চারণের কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু আমরা যেগুলো কথা বলছি সেই কথাতে কিন্তু পরিবর্তন আসবে। যাই হোক, তাহলে আর্যরা যখন ভারতবর্ষে প্রবেশ করলো, তখন তাদের ভাষাগত যে রূপ ছিল, কথ্য রূপ, সেটা হচ্ছে কথ্য বৈদিক ভাষা। এবং দীর্ঘকাল ধরে সেই কথ্য বৈদিক ভাষার ভাঙন আস্তে আস্তে বাড়ল, এবং বাড়ার ফলে স্বাভাবিকভাবে আর্যরা মানে ভারতীয় আর্যরা কী ভাবলো, যে ভাষা তো একটা জাতির পরিচয়, ভাষার মাধ্যমে একটা জাতি কিন্তু তার পরিচিতি বজায় রাখে, তার অস্তিত্বকে টিকিয়ে রাখে। তাহলে ভাষা যদি হারিয়ে যায়, তাহলে আমরা জাতিটা হয়তো একটা সময় পরে অস্তিত্ব সংকটে পড়ে যাব। তাই আমাদের ভাষাটাকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। আর এখন তো আমরা বুঝতেই পারছি, এখন হচ্ছে বাংলা ভাষার উপরে এই যে বিদেশি ভাষার যে একটা ভয়ঙ্কর প্রভাব, এবং আমাদেরও প্রবণতা চলছে যে বাংলা মাধ্যম ছেড়ে ইংরেজি মাধ্যমে ভর্তি হওয়া, পড়াশোনা হওয়ার। সেটার জন্য কিন্তু আমরা যে দায়ী বা দোষী, মানে ছাত্রছাত্রীরা দায়ী বা দোষী তা নয়, আমাদের অভ্যস্ত হতে হবে, আমাদেরকে রপ্ত হতে হবে, তৈরি হতে হবে ভবিষ্যতের জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য। কিন্তু একটা সময় যদি এরকম ভাষার, এই বিদেশি ভাষার আগ্রাসী ভূমিকা চলতে থাকে, একটা সময়ের পরে গিয়ে দেখা যাবে আমরা যদি আমাদের নিজেদের ভাষাটাকে মানে বাংলা ভাষাটাকে রক্ষা না করি, তাকে বাঁচানোর চেষ্টা না করি, তার ক্ষয়ের হাত থেকে তাকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে একটা সময় গিয়ে দেখব আমরা কিন্তু আর বাঙালি হিসেবে নেই। আমাদের পরিচয় বাংলা ভাষার ভেতর দিয়েও কিন্তু, তার মানে বাংলা ভাষা নেই মানে কি, বাঙালি বলে যে পরিচিতিটা, সেই পরিচিতিটাও কিন্তু হারিয়ে যাবে। তাই ভাষাকে রক্ষা করতে হবে আমাদের প্রত্যেকেই। কাজের জন্য, প্রয়োজনের জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য, আমাদের ভবিষ্যতে আর্থিক দিক থেকে স্বাবলম্বী হওয়ার জন্য আমাদের বিদেশি ভাষাটাকে শিখতেই হবে, জানতেই হবে। কিন্তু তার মানে এই নয় আমাদের নিজেদের ভাষাকে অবহেলা করে, এটা কখনোই হওয়া উচিত নয়। কারণ আমরা যে রাস্তাটা এখন তৈরি করে রেখে যাব আগামীতে, আগামী প্রজন্মের জন্য, সেটা কিন্তু হয়তো ভয়ঙ্কর, ক্ষতিকর একটা প্রভাবও ফেলতে পারে, আবার ভালো প্রভাবও ফেলতে পারে।
ভালো দিকটা কোথায়? যদি আমরা এখন থেকে সেই চেষ্টাটা করি, সচেষ্ট হই ভাষাকে রক্ষা করার, তাহলে দেখা যাবে আগামী প্রজন্ম তারা কিন্তু বাঙালি হিসেবে মাথা তুলছে, পরিচিতি পাচ্ছে, বাংলা ভাষায় কথাও বলছে, বাংলা ভাষাকে সম্মান করছে, তার মর্যাদা রক্ষা করার চেষ্টা করছে। আর আমরা যদি নিজেরাই এখন থেকে ছেড়িয়ে দিই, ধর কী হবে, এই ভাষাকে ভাঙনের হাত থেকে রক্ষা করে কি হবে, দরকার নেই, যেদিকে যাচ্ছে যাক, আমরা তো ইংরেজি নিয়ে পড়াশোনা করবো, আমাদের তো ভবিষ্যৎটা বাস ইংরেজি ভাষাতেই হয়ে গেলে হলো। কিন্তু না, আমরা যদি এরকম রাস্তা তৈরি করে দিয়ে যাই। একটা প্রশ্ন আছে, বলো। মানে স্যার এরকম হতে পারে যে বাংলা ভাষাটা একদম রাতারাতি উঠে গেল একদম? রাতারাতি কেন উঠতে যাবে? মানে রাতারাতি না, মানে যে মানে একদম নিঃশেষ হয়ে গেল এরকম? হ্যাঁ, একদম নিঃশেষ মানে কি? এটা ঠিক যে ভাষাটার যদি ব্যাকরণগত রূপ থাকে, যদি তার বিধিবিধান থাকে, ভাষার বিধিবিধান, তাহলে সেই ভাষাটা অক্ষত থাকে, সেই ভাষাটা স্থায়ী হয়ে গেল। সেই হিসেবে বাংলা ভাষা কিন্তু স্থায়ী। কিন্তু বাংলা ভাষার গ্রন্থ আছে, তার স্থায়ী রূপটা আছে, কিন্তু সেটাকে আমরা যদি সযত্নে আগামীতে ব্যবহারটা না করি, আমরা যদি তার ব্যবহারটাকে আস্তে আস্তে কমিয়ে দিয়ে বিদেশি ভাষা এবং তার গ্রন্থের উপরে আমরা অনেক বেশি নির্ভরশীল হতে থাকি, তাহলে একটা সময় কী হবে, ওগুলো মিউজিয়ামেই থাকবে, ওগুলো থাকবে কিন্তু মিউজিয়ামেই থাকবে। কিন্তু আমরা তখন কিসে কথা বলছি? আমরা তখন আর আমাদের ভাষায় বাংলাতে কথা বলছি না, কথা বলছি কারণ আমরা যদি মনে করি আচ্ছা ইংরেজি ভাষাটা যদি আমরা শিখি, সেই ভাষাতে যদি কথা বলি, সেই ভাষাতে লিখি পড়ি, একটা ভাষা জন্ম থেকেই আমরা একটা ভাষাতে লিখছি, পড়ছি, কথা বলছি, তাহলে সেই ভাষাটাকে আয়ত্ত করা যাবে ভালোভাবে। তাহলে শুধু শুধু বাংলাটা বলে, বাংলাটা পড়ে, বাংলাটা লিখে, বাংলাটা নিয়ে ভেবে সময় নষ্টটা কেন করব? ওই সময়টা আমি ইংরেজির জন্য দেব। তাহলে এই রকমভাবে ভাবনা, এই প্রবণতাটা একটা সময় গিয়ে কী দাঁড়াবে? হয়তো দেখা যাবে 2-3টে প্রজন্মের পরে যে প্রজন্ম আসবে, এই রকমভাবে মানসিকতায় তারা থাকবে যে আমি জন্ম নিয়েছি, এখন থেকে ইংরেজি ভাষাটাই চর্চা করব, কথা বলবো, লিখবো, পড়বো, আমার আলাদা করে বাংলা ভাষার দরকার নেই। তাহলে ওই ভাষাটা কী হবে? ও ভাষাটার ব্যাকরণগত রূপ আছে, কিন্তু ওই রূপটা নিয়ে গ্রন্থগুলো একটা জায়গায় থেকে যাবে, মিউজিয়ামে আমরা দেখতে যাব, আচ্ছা এই রকম ছিল লিপিগুলো বাংলার, না? আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা বলবো না আর। তাহলে স্যার এই বিপদের থেকে বাঁচাতে আমরা কি পদক্ষেপ নেব স্যার? ব্যবহারটাকে কি বাড়াতে হবে সব ক্ষেত্রে? হ্যাঁ, মানে স্যার যেখানে ইংরেজি ব্যবহার হয় সেখানেও বাংলার ব্যবহারটাকে বাড়াতে হবে। যেখানে ইংরেজির ব্যবহার হয় সেখানে বাংলার ব্যবহার বলতে, ইংরেজি ভাষাতে তুমি যখন পড়ছো, লিখছো, কথা বলছো, তখন ইংরেজিটাই ব্যবহার করো। কিন্তু আমরা আমাদের জাতি হিসেবে আমরা আমাদের ভাষাটাকে সম্মান করব, শ্রদ্ধা করব, তারও কিন্তু জায়গা আছে, সেই জায়গাগুলোকে নষ্ট করে দেব না। সেই জায়গাতে তার ব্যবহার, আমাদের কথা বলা, আমাদের বাংলা ভাষাতে প্রয়োগ করা, লেখা, পড়া, সেই জায়গাটাও তো আছে। তো সেই জায়গাটাকে আমরা কখনো ছাড়বো না। সেই জায়গাটাকে যদি আমরা অন্য ভাষার জন্য ছেড়ে দিই, তাহলে অন্য ভাষা তাকে সরিয়ে আর অন্য ভাষার যে আগ্রাসী যে প্রবণতাটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু ভয়ঙ্কর প্রবণতা। সেই প্রবণতাটাকে যদি আমরা আটকাতে না পারি, তাহলে সে কী করবে? একটা সময়ের পরে গিয়ে গ্রাস করবে। আমার তোমারও নয়, তোমাদের ছেলে মেয়ে নাতি নাতনিরও নয়, হয়তো দেখা যাবে তারও পরের আবার একটা প্রজন্ম আসবে, জেনারেশান আসবে, যে জেনারেশান দেখতে যাবে আচ্ছা বাংলা ভাষাটা এরকম ছিল, চল দেখে আসি, মিউজিয়ামে যাই। ওই যে অনেকটা এই রকম ধরনের মানসিকতার, যে দূষণ তো হবেই, এত জনসংখ্যা, এত লোক, আরও বাড়ছে, গাড়ি, কল কারখানা, এটা ওটা, হ্যাঁ, বসত বাড়ছে, তাহলে গাছপালা তো কাটা পড়বেই। তারপরে একটা সময় আসবে যে আর মাটিতে দাঁড়ানোর মতো জায়গা হচ্ছে না, তাহলে গাছপালা দাঁড়াবে না আমরা দাঁড়াবো? তো আমরা দাঁড়ানোর জন্য গাছপালাকে কেটে ফেলবো, নাকি গাছের মাথার উপরে বাসা বাঁধবো আমরা? নিশ্চয়ই না। হ্যাঁ, হয়তো ততদিনে আবার অন্য কোনো
পদ্ধতি বেরিয়ে যাবে যে আমরা মাটি থেকে একটু উঁচুতে ঘর বেঁধে রয়েছি, সবার একটা আলাদা করে বাড়ি আকাশে ভাসছে। হতেই পারে, স্যার ফ্লাইং সিটি হবে তো স্যার? হবে তো। অনেক উঁচু টাওয়ারের ওপর অনেক বড় একটা এরিয়া নিয়ে তৈরি করা হবে। হ্যাঁ, এরকম দেখা যাবে, তাও শেষ হয়ে গেল, আকাশে আর জায়গা নেই। তাহলে কি হবে? দূষণ তো বাড়বেই। স্যার মঙ্গলে কাজ হচ্ছে তো, মানে মঙ্গলে বিল্ডিং তৈরি করার কাজ চলছে, মানে হবে। চলছে, ঠিক আছে, অল্টারনেটিভ বেরিয়ে যাবে, কিন্তু পৃথিবীতে বাঁচার জন্য যে পরিবেশ, সেই উপযুক্ত পরিবেশের যথেষ্ট অভাব এখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঘাটতি আছে, আর সেই পরিবেশের ঘাটতি আরও তৈরি হচ্ছে। তো যাই হোক না কেন, অনেক মানুষের টেন্ডেন্সি, মানে বেশিরভাগের টেন্ডেন্সি, প্রবণতা কেমন, আমার লাইফটা তো আমি ভালো করে কাটাই, আমার জীবনটা তো আমি একটু আরামে, স্বাচ্ছন্দ্যে, বিলাসিতায় কাটাই। হ্যাঁ, গাছ কাটবো, বাড়ি বানাবো, কলকারখানা করব, দূষণ হবে, গাড়ি টাড়ি চালাবো, আমি চালিয়ে যাই না, আমার একার দূষণে কী হয়ে যাবে? সবাই বন্ধ করুক, তারপরে আমরা বন্ধ করব। একা একটু গাড়ি চালালে কিচ্ছু হবে না। হ্যাঁ, কি এই টেন্ডেন্সিটা কিন্তু 99%, কিন্তু 99%-এর টেন্ডেন্সি। আমরা আগে অন্যকে দেখতে চাই, তারপরে নিজেকে পরিবর্তন করতে চাই, এই টেন্ডেন্সিটা বেশিরভাগেরই। তো যাই হোক, ভাষার ক্ষেত্রেও তাই। কিন্তু আমরা যদি মনে করি ও আমাদের সময়ে তো বাংলা ভাষা দিব্যই আছে, কোনো ব্যাপারই না, আমাদের ছেলেমেয়েরা যখন আসবে তারা ভাববে, আমাদের অত ভাবার দরকার নেই, বা আমাদের ছেলেমেয়েদের বা তার ছেলেমেয়েদের বাংলা ভাষা নিয়ে ভাবার দরকার নেই, এই বাংলা ভাষা কি আমাদেরকে খাওয়াবে? হ্যাঁ, আমাদের রুজি রোজগারের মাধ্যম হতে পারবে? হতে পারবে না। অতএব যে ভাষা নিয়ে পড়াশুনো করলে, শিখলে, পড়লে, লিখলে আমাদের ভবিষ্যতে বিরাট বড় প্রতিষ্ঠা পাবো, সেই ভাষা নিয়ে চর্চা করাই ভালো। সেটা ঠিকই, কিন্তু আমরা যে কত বড় বিপদ ডেকে আনবো সেটা আমরা জানি না। যাই হোক, তাহলে ভাষার মাধ্যমে আমরা আমাদের পরিচিতি পাই, আর কথ্য বৈদিক ভাষার মাধ্যমে ভারতীয় আর্যরা পরিচিতি পেয়েছিল। তাহলে তারা কি করলো? সেই ভাষাটাকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য তারা, অর্থাৎ তাদের যারা বিদ্বান পণ্ডিত, তাদের মধ্যে যারা বেশ শিষ্টজন, তারা ওই ভাষার একটা ব্যাকরণগত রূপ তৈরি করলো, মানে কথ্য বৈদিক ভাষা থেকে সংস্কার করলো, সংস্কার করে একটা ব্যাকরণগত রূপ তৈরি করলো। আর ব্যাকরণগত যে রূপ, যে বিধিবিধান, সেই বিধিবিধানের জালে বেঁধে একটা নতুন ভাষাকে তারা তৈরি করলো, নতুন ভাষার উদ্ভব ঘটলো। তো এই কথ্য বৈদিক ভাষাকে সংস্কার করে যে নতুন ভাষার উদ্ভব ঘটেছে, সেই ভাষাটার নাম কি হবে? নাম কি? সংস্কার করা হয়েছে বলে এই ভাষা সংস্কৃত বলা সংস্কৃত। যায়। এছাড়াও একে ছন্দস ভাষা বলা হয়। ছন্দবদ্ধ, কারণ ভাষার এই যে সংস্কৃত ভাষার যে প্রথম উৎপত্তি, সেই ভাষাতে কিন্তু কাব্যের ভাষা ছিল, পদের আকারে কাব্যের ভাষা, ছন্দবদ্ধ ভাষা। আর ছন্দবদ্ধ তাই ছান্দস। তো এই দুটো নাম তো মনে রাখতে হবে, যে কথ্য বৈদিক ভাষা থেকে তাহলে দুটো ভাষার উদ্ভব ঘটলো, একটা হচ্ছে ছান্দস বা সংস্কৃত, আর কথ্য বৈদিক ভাষা থেকে পরবর্তীতে আবার একটা ভাষার উদ্ভব ঘটলো। কি নাম? প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা। পরবর্তীতে মানে কিন্তু 200-100 বছর নয়, অনেকগুলো বছর। এই যে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে দীর্ঘ প্রায় কয়েকশো বছর ধরে নানান ভাঙন পরিবর্তনের ভেতর দিয়ে কথ্য বৈদিক ভাষা যে রূপ নিল, সেই রূপটা প্রাকৃত ভাষা নামে পরিবর্তিত হলো, প্রাকৃত ভাষা। এবং এই প্রাকৃত ভাষা উদ্ভব হলো 600 খ্রিস্টপূর্বাব্দে। 600 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে বলো, 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ মানে কত বছর? 900 বছর। 900 বছর। 900 বছর জুড়ে এই কথ্য বৈদিক ভাষার পরিবর্তন হয়েছে, রূপান্তর হয়েছে। আর ওদিকে কিন্তু একটা ছান্দস বা ছন্দবদ্ধ ওই সংস্কৃত ভাষা কিন্তু উদ্ভব হয়ে গেছে। ওই ভাষাতে কিন্তু গ্রন্থ লেখা চলছে, গ্রন্থ চর্চা চলছে। আর সংস্কৃত ভাষায় প্রাচীন বহু গ্রন্থ আছে, বেদ, উপনিষদ, ওই সময় আরও গ্রন্থ লেখা হয়েছে। যাই হোক,
ওই সংস্কৃতটা একটা জায়গায় স্থির হয়ে গেছে, ওই ভাষার ভাঙন কিন্তু সম্ভব নয়, কারণ ওর ব্যাকরণগত রূপ আছে। কিন্তু এদিকে কথ্য বৈদিক ভাষা ভাঙতে ভাঙতে 600 খ্রিস্টপূর্বাব্দে এসে যে রূপ নিয়েছে তার নাম হচ্ছে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা মানে হচ্ছে প্রাকৃত জনের ভাষা। প্রাকৃত জন মানে সমাজে যারা সাধারণ, তাদের মুখের ভাষাটাই হচ্ছে প্রাকৃত ভাষা। যদিও প্রাকৃত ভাষাতে যে মানুষ কথা বলতো তারা কিন্তু সমাজের উচ্চ শিক্ষিত বিদগ্ধ পণ্ডিত ব্যক্তিরা নয়, তাদের ভাষা ছিল সংস্কৃত। যাই হোক, তো এই প্রাকৃত ভাষা আরও দীর্ঘকাল ধরে আবার পরিবর্তিত হয়েছে, কারণ এটা তো মুখের ভাষা। পরিবর্তিত হতে 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 কয়েকশো বছর পরে যে রূপ নিয়েছে সেই রূপটা হলো এই প্রাকৃত ভাষার বিকৃত রূপ। সেই বিকৃত রূপটাকে কি বলা হয় জানো, বলো? স্যার পালি ভাষা? না, অপভ্রংশ ভাষা। হ্যাঁ, পালি তো একটা ভাষা ছিলই। পালি ভাষাতে লেখা হয়েছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ, কি নাম? ত্রিপিটক। পালি ভাষা একটা আলাদা ভাষা, সেটা তো আছেই। পালি ভাষা হচ্ছে, এটাতে সাহিত্যের রূপ আছে, এটা গ্রন্থ লেখা হয়েছে। কিন্তু যেটা প্রাকৃত ভাষা, প্রাকৃত জনের ভাষা, সেটা হচ্ছে কথ্য ভাষা। আর এই প্রাকৃত জনের ভাষা তথা প্রাকৃত ভাষা পরিবর্তিত হয়ে হয়ে যে রূপ নিয়েছে সেটা হচ্ছে বিকৃত রূপ, তাই এর নাম অপভ্রংশ। মাইক বন্ধ রাখো। অপভ্রংশ ভাষা। আর এই অপভ্রংশ থেকে অনেকগুলো ভাষার উদ্ভব, তাদের মধ্যে আমাদের ভাষা বাংলাও অপভ্রংশ থেকে উদ্ভূত। যদিও কেউ কেউ বলে যে অপভ্রংশ আরও পরিবর্তিত হয়ে যে রূপ নিয়েছে তাকে বলা হচ্ছে অবহট্ট ভাষা। অবহট্ট। যাই হোক, অবহট্ট থেকে নয়, অপভ্রংশ থেকে আমাদের বাংলার উদ্ভব। এই যে বাংলার উদ্ভব ঘটছে, বাংলা ভাষা বাংলা সাহিত্যের উদ্ভব ঘটছে, সেটার সময়কাল 10ম শতাব্দী নাগাদ, 900 খ্রিস্টাব্দের দিকে। 10ম শতাব্দী। তাহলে এবারে বলো, 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ, একটা খ্রিস্টপূর্বাব্দ, সেখান থেকে 900 খ্রিস্টাব্দ, তাহলে কশো বছর হচ্ছে? সব থেকে দীর্ঘ সময় 1500 বছর। ওদিকে 600 খ্রিস্টপূর্বাব্দের 600 বছর, এদিকে পরবর্তীতে আরও প্লাস 900 বছর, 9 আর ওইদিকে 6, 9 6 1500 বছর। আর এই 1500 বছরের দীর্ঘ যাত্রাপথে, ভাষার যাত্রাপথে আমরা এখানে প্রধান দুটো দেখছি, একটা প্রাকৃত, তারপরে অপভ্রংশ, মাঝখানে কিন্তু পালি ভাষাও ছিল, অবহট্ট ভাষাও ছিল এই যুগের শেষের দিকের ভাষা। এবং এই যুগের সমাপ্তিতে আমরা দেখছি নতুন একটা যুগের উদ্ভব ঘটছে। সেই যুগেই আমাদের বাংলা ভাষার উদ্ভব। সেই যুগটার নাম হচ্ছে নব্য ভারতীয় আর্যের যুগ। নব্য ভারতীয় আর্যের যুগে আমাদের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। তাহলে আমরা দেখলাম ভারতবর্ষে আর্যরা যখন প্রবেশ করেছে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, এই যে 900 বছর, এই 900 বছরকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্যের যুগ বা আর্যের স্তর, যেখানে কথ্য বৈদিক ভাষা মানে মুখের ভাষা ছিল, আর সেখানে তৈরি হয়েছে সংস্কৃত বা ছান্দস। তারপরে 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে 1500 বছর, এই 1500 বছরে অনেকগুলো ভাষা আমরা দেখতে পাচ্ছি। প্রাকৃত, এখানে পালি, এখানে অপভ্রংশ, অবহট্ট, এই সমস্ত ভাষা। তার মধ্যে প্রাকৃততে খুব বেশি গ্রন্থ রচিত হয়নি, কারণ প্রাকৃত জনের ভাষা মানে সাধারণের ভাষা। পালি ভাষাতে গ্রন্থ আছে, প্রাকৃততেও কিছু আছে। বিশেষ করে অশোকের যে শিলালিপি, সেই শিলালিপিতে যে অক্ষর পাওয়া যায় সেটা হচ্ছে প্রাকৃতের। স্যার জৈন ধর্ম স্যার প্রাকৃত ভাষায় প্রচলিত ছিল একটা মহাবীর। জৈন ধর্ম, হ্যাঁ, প্রাকৃততে জৈন ধর্মের প্রচারিত হয়েছিল। তবে কিছু গ্রন্থ লেখা হয়েছে, তবে যে সমাজে যারা একেবারে উচ্চ শিক্ষিত বিশিষ্ট সেই সমস্ত ব্রাহ্মণ, তারা কিন্তু এই ভাষাতে কখনোই চর্চা করেনি। তাদের ভাষা সংস্কৃত ভাষা, দেবতার মুখনিসৃত ভাষা, দেব ভাষা সংস্কৃত। আর 900 খ্রিস্টাব্দ মানে 10ম শতাব্দী থেকে দেখা যাচ্ছে আমাদের বাংলার উদ্ভব, সেটা হচ্ছে নব্য ভারতীয় আর্যের স্তরে এসে বাংলার উদ্ভব ঘটেছে। এইবারে আমি যে
অপভ্রংশের কথা বললাম, এই যে অপভ্রংশটা, এই অপভ্রংশটা কিন্তু শুধু যে আমাদের বাংলা অঞ্চলের মধ্যে ছিল তা নয়, কিন্তু তোমরা বুঝতেই পারছো ভারতবর্ষে যখন আর্যরা প্রবেশ করলো তাহলে সেটা হচ্ছে তোমার কোন জায়গাতে না, ভারতের উত্তর পশ্চিম থেকে। তাহলে ভারতের উত্তর পশ্চিম থেকে ভারতবর্ষে প্রবেশ করে তারা উত্তর পশ্চিম, উত্তর, মধ্য ভারত, পূর্ব ভারত, এরকম চারদিক অনেকটা জায়গা নিয়ে কিন্তু তারা ছড়িয়ে পড়েছে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এই যে ভাষাটা মানে কথ্য বৈদিক ভাষা, এরকম এই বিভিন্ন জায়গাতেই আছে। উত্তর ভারত, মধ্য ভারত, পশ্চিম ভারত, পূর্ব ভারত, এইরকম বিস্তীর্ণ এলাকা। দক্ষিণ ভারতের কথা হচ্ছে না, কারণ দক্ষিণ ভারতে অন্য ভাষার প্রাধান্য। দক্ষিণ ভারতে কিন্তু তখনও পর্যন্ত আর্যরা সেইভাবে ছড়িয়ে পড়তে পারেনি। দক্ষিণ ভারতে যারা রয়েছে তারা হচ্ছে দ্রাবিড় ভাষা বংশের বা ভাষা গোষ্ঠীর মানুষ রয়েছে, দ্রাবিড়। কেরালার ভাষা কি? মালায়ালাম। মালায়ালাম। শিক্ষার সার্কাস কবিতার কবি নাম কি? আয়াপ্পা পানিকার। হ্যাঁ, আয়াপ্পা পানিকারের মালায়ালাম ভাষায় লেখা শিক্ষার সার্কাস, যেটাও বাংলায় অনুদিত হয়েছে। তো মালায়ালাম, কেরালার ভাষা মালায়ালাম। কর্ণাটকের ভাষা কি? কন্নড়। তামিলনাড়ুর ভাষা তামিল। অন্ধ্রপ্রদেশের ভাষা তেলেগু। তেলেঙ্গানার ভাষা তেলেগু, কারণ অন্ধ্রপ্রদেশের সঙ্গেই ছিল আগে রাজ্যটা। তাহলে দক্ষিণ ভারতের এই ভাষাগুলোর প্রাধান্য বেশি। এখানে আর্যরা সেভাবে প্রবেশ করতে পারেনি, আর্যরা তখন সেভাবে ছড়াতে পারেনি। তাই আর্যদের সীমাটা কিন্তু মধ্য ভারত পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে মধ্য। তাহলে এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রাকৃত ভাষা, এই যে প্রাকৃত, এই প্রাকৃত 5টা ভাগে বিভক্ত, মানে অঞ্চল ভেদে এই প্রাকৃত হচ্ছে 5টা ভাগে বিভক্ত। মনে থাকবে প্রাকৃত তাহলে কটা রূপ আছে? 5টা। প্রাকৃতের তাহলে 5টা রূপ আছে। আর এই যে 5টা রূপ, সেই 5টা রূপ থেকে বলো, 5টা প্রাকৃতের রূপ থেকে কোন ভাষার জন্ম হবে? কমন সেন্স। অপভ্রংশ ভাষারই তো সৃষ্টি হবে। হ্যাঁ, তাহলে 5টা প্রাকৃত থেকে 5টা অপভ্রংশ ভাষার উদ্ভব ঘটেছে। আর সেই 5টা অপভ্রংশ ভাষা থেকে আবার বহু ভাষার জন্ম হয়েছে, তার মধ্যে আমাদের বাংলার জন্ম হয়েছে। এই নামগুলো তোমাদের মনে রাখতে হবে। এই যে 5টা প্রাকৃত, 5টা অপভ্রংশ, সেই নামগুলো তোমাদের মনে রাখতে হবে। স্যার 5টা অপভ্রংশ প্রাকৃত ভাষার ভাগ তো একই, শুধু একই নামগুলো, একই নামগুলো একই। হ্যাঁ। যেমন ধরো পৈশাচী প্রাকৃত, পৈশাচী নামগুলো মনে রাখবে, বানান পরে তোমরা দেখে নেবে। পৈশাচী প্রাকৃত। তারপরে আছে মহারাষ্ট্রী প্রাকৃত। তারপরে আছে সৌরশ্রেণী প্রাকৃত, সৌরশ্রেণী। মাগধী প্রাকৃত আর অর্ধ মাগধী প্রাকৃত। কি কি বললাম? পৈশাচী, তারপর পৈশাচী, মহারাষ্ট্রী, মহারাষ্ট্রী, শ্রেণী, সৌরশ্রেণী, আর অর্ধমাগধী। মাগধী আর অর্ধ মাগধী। তাহলে এই যে 5টা প্রাকৃত, এই 5টা প্রাকৃত থেকে 5টা অপভ্রংশের জন্ম। তাহলে পৈশাচী প্রাকৃত থেকে কার জন্ম হবে? পৈশাচী পৈশাচী অপভ্রংশ। অপভ্রংশ, নামগুলো মনে রাখবে। পৈশাচী অপভ্রংশ। মহারাষ্ট্রী প্রাকৃত থেকে কি জন্ম হবে? মহারাষ্ট্রী অপভ্রংশ। মহারাষ্ট্রী অপভ্রংশ। অর্ধ মাগধী প্রাকৃত থেকে অর্ধমাগধী অপভ্রংশ। অর্ধ মাগধী অপভ্রংশ। সৌরশ্রেণী প্রাকৃত থেকে সৌরশ্রেণী অপভ্রংশ। হ্যাঁ, সৌরশ্রেণী অপভ্রংশ। আর একটা হচ্ছে মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ। মাগধী অপভ্রংশ। এর মধ্যে পৈশাচী প্রাকৃত থেকে, পৈশাচী অপভ্রংশ, সেখান থেকে পাঞ্জাবি ভাষার সৃষ্টি হয়েছে। পাঞ্জাবি ভাষার উদ্ভব হয়েছে, সিন্ধি ভাষার উদ্ভব হয়েছে। পাঞ্জাবি ভাষা, সিন্ধি ভাষা, প্রধান দুটো ভাষা মনে রাখো। তাহলে পৈশাচী অপভ্রংশ থেকে পাঞ্জাবি ভাষা, সিন্ধি ভাষা। এই যে পাঞ্জাবিটা ইম্পর্টেন্ট বেশি।
পরীক্ষা এরকমভাবে আসতে পারে যে পাঞ্জাবি ভাষা কোন অপভ্রংশ থেকে উদ্ভব হয়েছে? এটা হচ্ছে পৈশাচী অপভ্রংশ থেকে। মহারাষ্ট্রীয় অপভ্রংশ থেকে জন্ম নিয়েছে দুটি ভাষা প্রধানত, একটা হচ্ছে মারাঠি, মহারাষ্ট্র মানে বুঝতে পারছো মারাঠা অঞ্চল, হ্যাঁ মারাঠি, আর একটা হচ্ছে কোঙ্কনি। তবে কোঙ্কনির থেকে, কোঙ্কন উপকূল আছে, কোঙ্কনির থেকে মারাঠি ভাষা এর উদ্ভব কোথা থেকে, এটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে মারাঠি ভাষার উদ্ভব হয়েছে, মারাঠি ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? মহারাষ্ট্রীয় অপভ্রংশ থেকে। এবারে হচ্ছে সৌরশ্রেণী অপভ্রংশ। সৌরশ্রেণী অপভ্রংশ থেকে নেপালি ভাষার উদ্ভব, এটা পরীক্ষা এক বছর এসেছিল। নেপালি ভাষার উদ্ভব হয়েছে, নেপালি, নেপালি আছে, গোর্খালি পাহাড়ি ভাষা আছে, গোর্খালি, হ্যাঁ গোর্খাদের, তারপরে কুমায়ুনি, গাড়োয়ালি, এদের মধ্যে আমাদের নেপালিটা বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা এক বছর যদিও এসে গেছে। অর্ধমাগধী থেকে, অর্ধমাগধী থেকে উদ্ভব হয়েছে অবধি বা আওধি ভাষা, এটা আঞ্চলিক। তবে হিন্দি ভাষারও জন্ম হয়েছে, এটা ইম্পর্টেন্ট বেশি। ছত্তিশগড়ি ভাষার জন্ম হয়েছে, আবার হিন্দি ভাষারও জন্ম হয়েছে, পূর্বী হিন্দির জন্ম হয়েছে। অর্ধমাগধী থেকে পূর্বী হিন্দি, হিন্দির যে পূর্ব অংশের যে রূপটা, পূর্বী হিন্দির জন্ম হয়েছে। আর মাগধী অপভ্রংশ থেকে জন্ম হয়েছে আমাদের বাংলা, উড়িয়া, উড়িষ্যার ভাষা, তারপরে আসামের ভাষা, অসমিয়া বা অহমিয়া বলে, অহমিয়া, হ্যাঁ অসমিয়া বলে, আবার অহমিয়াও বলে। তারপরে আছে বিহার, হ্যাঁ বিহার অঞ্চলের, ঝাড়খণ্ড বিহার অঞ্চলের ভোজপুরি আছে। আরেকটা ছিল মৌখুলি না একটা কি ভাষা বলেছিলে তুমি ভিডিওতে? হ্যাঁ মোঘলি। আর একটা হচ্ছে মৈথিলি। মৈথিলি হচ্ছে বিহারের মিথিলা জেলার অঞ্চলের ভাষা। মিথিলার মৈথিলি ভাষা, এটা হচ্ছে তোমাদের সাহিত্যের ইতিহাসে আছে পড়ে। ওই যে মিথিলায় জন্মগ্রহণ করেছিলেন বৈষ্ণব পদাবলী সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, নাম হচ্ছে বিদ্যাপতি। জন্ম নিয়েছিল বিদ্যাপতির বৈষ্ণব পদাবলী সাহিত্য উনি লিখেছিলেন যে ভাষা, সেটা হচ্ছে মিথিলায় জন্ম, মৈথিলি ভাষায় লিখেছিলেন। পরবর্তীকালে ওই মৈথিলি ভাষা বাংলার সঙ্গে মিশে গিয়ে মৈথিলি ভাষা বাংলা ভাষার সঙ্গে মিশে গিয়ে একটা নতুন উদ্ভব হয় ভাষার, এটা হচ্ছে ব্রজবুলি ভাষা। বহু বছর ধরে আমাদের বাংলা থেকে ছাত্ররা পড়তে যেত বিহার তো আগে। এই মিথিলা কি রামায়ণের রামায়ণের মিথিলা কিনা জানি না, তবে রামায়ণের যে কাহিনী সেটা নিয়ে তো আমাদের অনেক রকমের সন্দেহ রয়েছে, ডাউট রয়েছে। রামায়ণের যে গল্প, রামায়ণের যে কাহিনী, এই কাহিনী নিয়ে বাস্তবিক কিন্তু অনেক বিতর্ক রয়েছে। যাই হোক, তো এই সমস্ত ভাষাগুলো তাহলে অর্ধমাগধী থেকে, মানে অর্ধমাগধী অপভ্রংশ থেকে উদ্ভব হয়েছে। তাহলে পরীক্ষায় যদি দেয় আমাদের বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? মাগধী থেকে, রাইট। অর্ধমাগধী থেকে তো অন্য বললাম, মাগধী থেকে। তাহলে আমাদের বাংলা ভাষার যে উদ্ভব, মানে যাকে বলা হবে বাংলা ভাষার জননী, তাহলে কোন ভাষা? মাগধী অপভ্রংশ। তাহলে মাগধী অপভ্রংশ যদি বাংলা ভাষার জননী হয়, তাহলে সংস্কৃতকে কি বাংলা ভাষা জননী বলা যাবে? একদম ক্লিয়ার কনসেপ্ট। কি বলা যাবে? না স্যার, মোটেও না। তাহলে বাংলা ভাষাকে আমাদের সংস্কৃত ভাষা অনেক শব্দ ধার দিয়েছে,
সেখান থেকে প্রায় প্রচুর শব্দ নিয়েছে, প্রায় 80% শব্দ নিয়েছে। ওই জন্য বাংলা ভাষায় এত সংস্কৃত শব্দ দেখে অনেকে বলে ফেলে ভুল করে যে বাংলা ভাষার উদ্ভব হয়েছে সংস্কৃত থেকে, মানে সংস্কৃত বাংলা ভাষার জননী, কিন্তু এটা নয়। ধার দিয়েছে প্রচুর শব্দ, তাই বেশি মনে হয় অনেক শব্দ আছে, কিন্তু বাংলা ভাষার উদ্ভব হয়েছে যেহেতু মাগধী অপভ্রংশ থেকে, তাই মাগধী অপভ্রংশ হচ্ছে বাংলা ভাষার জননী। তাহলে আজকের যে আলোচনাটা হলো, এই আলোচনাটা যদিও যথেষ্ট নয়, এই আলোচনাটা ভাষা সংস্কৃতির ইতিহাসের জন্য একেবারে প্রাথমিক আলোচনা। তবে আরও একটা দুটো ক্লাসে এই আলোচনা চলবে, আরও অনেক কিছু বিষয় আছে ভাষা নিয়ে। সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি।